স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে। অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। আজ ময়ূকের অনুপস্থিতিতে আজকে আমি প্রথমেই আপনাদের একটি বড় খবর জানাবো, কিন্তু তার আগে আমি বলি যে তৃণমূলের যে সমস্ত গদ্দার, দেশদ্রোহী নেতারা, কাউন্সিলররা, মন্ত্রীরা এ রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে, এ রাজ্যে বাংলাদেশিদের রেখেছে, এ রাজ্যের মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে অনুপ্রবেশকারী জেহাদিদের হাতে তুলে দিয়েছে, আর এ রাজ্যের মানুষের টাকা নিয়ে এক্সটর্শন করে কাটমানি নিয়ে মানুষের 12টা বাজিয়েছে, তারা এই মুহূর্তে রাজ্যের মানুষের হাতে বেদম খাচ্ছে। প্রথম ব্রেকিং নিউজ জবাব চায় বাংলায় যুবরাজপুর থেকে উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ। যুবরাজপুরে বীরভূমে জনতার রোষের শিকার তৃণমূল নেতা, কাউন্সিলর, ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের চটিপেটা করলো সাধারণ জনতা। কাটমানি দুর্নীতির প্রতিবাদে পথে নেমে গিয়েছে জনতা। চড় চড় থাপ্পড়, চটিপেটা, কিছুই বাদ থাকছে না। স্থানীয়রা বলছেন চটি চাটাদের চটিপেটা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, কেস দেবেন না দাদা, স্থানীয়রা বলছেন চটি চাটাদের চটিপেটা করা হচ্ছে। এই লোকটি সাধারণ মানুষের থেকে কাটমানি তুলেছিল। এই লোকটি সাধারণ মানুষকে যতদিন তৃণমূল ক্ষমতায় ছিল তাদেরকে অত্যাচার করেছিল বলে অভিযোগ। কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ সবই চালিয়েছিল এবং এখন কাছে চটিপেটা। সেই ছবি দেখাচ্ছি, ব্রেকিং নিউজ দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে চটি চাটা নেতাদের, স্থানীয়রা বলছেন চটিপেটা দেওয়া হচ্ছে। দে চটিপেটা। আমরা কোনো হিংসাকে সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের যখন রোষ আসে, সাধারণ মানুষ যখন ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়, তখন এই দৃশ্য দেখা যায়। যেখানে প্রাক্তন তৃণমূল নেতা, কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, এমপিদেরও ধরে ধরে দেওয়া হয়। কারণ এরা এতদিন ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। এই ছবিটা দেখুন, জবাব চায় বাংলায় আজ এই ছবিটা সত্যি ইতিহাস হয়ে থাকবে। সাধারণ মানুষের যখন রোষ আছড়ে পড়ে, তখন আইন, পুলিশ ইত্যাদি তো পরে আসে, আগে জনতা নিজের বিচারটা করে নেয়। জনতা নিজের বিচার করছে। কাটমানিখোর, চোর, দেশদ্রোহী, অনুপ্রবেশকারীদের সমর্থনকারী তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর, ঘনিষ্ঠ এমএলএ, এমপি ইত্যাদি যে যাই হোক না কেন, তৃণমূলের বড় ছোট মাঝারি নেতা কাউকে ছেড়ে দিচ্ছে না সাধারণ মানুষ। আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি, সেও যখন কাউন্টিং এর দিন বেরিয়েছিল, ও মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির মুখেও থুতু পড়েছিল। সাধারণ জনতা জনার্দন, জনতা ভগবান, জনতার যা বিচার সেটাই শ্রেষ্ঠ বিচার। এই কথা রাজনৈতিক বিশ্লেষকরা যুগ যুগ ধরে বলে এসেছেন। আর আপনারা ভেবেছিলেন
তৃণমূলের ছোট বড় কুচো নেতারা তথা মাথায় যারা বসে আছে যে দিনের পর দিন গদ্দারি করবেন, এ রাজ্যে অনুপ্রবেশ ঘটাবেন, কাউন্সিলর হয়ে বসে থেকে ভুয়ো জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে এ রাজ্যটাকে মিনি বাংলাদেশ বানিয়ে জেহাদিদের ভরিয়ে দিয়ে সাধারণ মানুষ আপনাদের ছেড়ে দেবে, পার পেয়ে যাবেন, তা হচ্ছে না স্যার। কেন বলছে এই কথাগুলো? কারণ এ রাজ্যে একদিকে যেমন অনুপ্রবেশ ঘটেছে, একদিকে যেমন অনুপ্রবেশ ঘটাতে স্থানীয় তৃণমূল নেতারা সাহায্য করেছে, তেমনি তৃণমূলের কাউন্সিলররা এক একটা নাম এখন উঠে আসছে, সুশান্ত ঘোষ, জীবন সাহা, এই সেই নাম উঠে আসছে, এবং নাম উঠে আসার পর তদন্তও হচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে অনেকে পদত্যাগও করছে। সুশান্ত ঘোষ পদত্যাগ করেছেন বিভিন্ন পদ থেকে, এখনো কাউন্সিলর পদটা ধরে রেখেছেন। গতকাল অরূপ চক্রবর্তীর সাথে কথা বলছিলাম, লোকে ভয় পদত্যাগ করছে, সাধারণ মানুষ বলছে কাউন্সিলররা ভয় পদত্যাগ করছেন। আমি একটা প্রতিবেদন দেখাবো। প্রথম প্রতিবেদন, মাফুজা খাতুন বলে একজন অনুপ্রবেশকারী, তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদের প্রতিনিধি পিঙ্কিকে যে এ রাজ্যে কিভাবে তিনি অনুপ্রবেশ করেছেন, কারা লালন পালন করেছেন, কারা লক্ষ্মীর ভান্ডার থেকে আধার কার্ড বানিয়ে দিয়েছেন, কারা বাংলার মানুষের ভাত কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের মুখে তুলে দিয়েছেন। দেখুন দিদি, কোথা থেকে আসছেন আপনি? কোথায় থাকতেন এতদিন? বিরাটি বিশ্বপাড়া নবজীবন। বিরাটি বিশরপাড়া। এর আগে দেশ কোথায়, মানে কোন জেলায় থাকতেন? বাংলাদেশের কোন জেলার বাসিন্দা? খুলনা জেলা। ছোট থেকে ওই বিশরপাড়াতেই বড় হয়েছেন? ওইখানেই থাকতেন না আশেপাশে গিয়েছেন, অন্যান্য জায়গা থেকেছেন? আশেপাশে ছিলাম, মানে ওই এলাকার মধ্যেই। কি 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 ডকুমেন্টস ছিল এই দেশের আপনার কাছে? আধার কার্ড, রেশন কার্ড, সব। সব। লক্ষ্মীর ভান্ডার পেতেন? কতদিন পেয়েছেন? অনেকদিন পেয়েছি, অনেকদিন পেয়েছি, এখন বন্ধ হয়ে গেছে। ভোট দিয়েছেন কতবার? 3 বার। যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড কে বানিয়ে দিল? আমাদের এমনি সরকার থেকে হয়েছে। আধার কার্ড কি করে বানালেন? আমাদের গণনার থেকে বানিয়ে দিয়েছে। গণনা বলতে? ওই সরকার থেকে। এটা কি পার্টির লোক? পার্টির লোক ছাড়া আর কে আসবে? স্বাস্থ্যসাথী পেতেন? হ্যাঁ, আমাদের হ্যাঁ স্বাস্থ্যসাথী ছিল? ছিল। সরকারি সমস্ত সুযোগ সুবিধাই পেতেন? হুম। রেশন পেতেন? রেশনও পেতেন? তাহলে এখন চলে যাচ্ছেন কেন? হঠাৎ কি হলো? এসআইআর এ সরকার এসছে, ডাকবে না, তাই চলে আসছে দেশে। এসআইআর এর সময় আপনি যে গেলেন না, সেই সময় কেউ আসেনি বা পুলিশ আসেনি জিজ্ঞাসাবাদ করতে, বা কেউ আসেনি জিজ্ঞাসাবাদ করতে যে আপনার ডকুমেন্টস, আপনার সেগুলো আসল কিনা? নকল কেন হবে? করে যে এই পার্টির লোকে। তাহলে আপনি বলছেন যে আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব আছে, তাহলে চলে যাচ্ছেন কেন? এখন রাখবে না, নতুন সরকার এসছে তাই। মেয়ে কি সরকারি স্কুলে পড়তো? হ্যাঁ, মেয়ে পড়তো। তো মেয়ের কাগজপত্র লেগেছিল সরকারি স্কুলে পড়ায়? হ্যাঁ, আর মেয়ের এখানে জন্ম, এখানে ছেলের মেয়ের সব জন্ম এখানে আমার। বাংলাদেশের খুলনার বাসিন্দা মমতার বদন্যতায় এ রাজ্যে বসে অন্নপূর্ণা ভান্ডার, রেশন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী সব পেয়েছে। এ রাজ্যটা কি মগের মুলুক, মামার বাড়ি? যে কেউ আসবে, যে কেউ এসে এ রাজ্যের মানুষের অধিকার কেড়ে নিয়ে সমস্তটা লুটে পুটে খাবে, আর ভোটের জন্য, ভোট বাক্সের জন্য, ভোট ব্যাংকের জন্য দেশদ্রোহী তৃণমূল কংগ্রেসের দেশদ্রোহী নেতারা এদের মাথায় তুলে রেখে দেবে। এরকম আরো উদাহরণ আছে। পরের উদাহরণ দিই, পরের নামটা বলি। নাম হচ্ছে রাকিব মিস্ত্রি। রাকিব মিস্ত্রির আগের নাম ছিল মাফুজা খাতুন, এবার নাম হচ্ছে রাকিব মিস্ত্রি। তৃণমূল পঞ্চায়েত মেম্বারের হাত ধরে সাফাই কর্মীর কাজও পেয়ে যায় অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীকে চাকরি দিচ্ছে তৃণমূল, অনুপ্রবেশকারীদের ভাত দিচ্ছে তৃণমূল, কারণ ভোট আর বাংলার মানুষকে তাদের থেকে লুটে পুটে নিচ্ছে। দেখুন, বারাসাতে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন এবং যখন সরকার পরিবর্তন হওয়ার পর এবার তারা বাংলাদেশে ফিরে যাবেন। কোথায় ছিলেন এতদিন? বারাসাতে। বারাসাতে কোথায়? নবপল্লী। নবপল্লী। কিসের কাজ করতেন? সুইপারে। সুইপারে? সুইপার মানে পুরসভা বা পঞ্চায়েত? কোন জায়গা থেকে কাজ করতেন? পুরসভা থেকে? পুরসভা না, আমরা পঞ্চায়েত থেকে করতাম। পঞ্চায়েত না পুরসভা, ঠিক করে বলো। পঞ্চায়েত থেকে করতাম। পঞ্চায়েত থেকে করতে, তাই তো? কি কাজ করতে হতো? আমরা ওইসব ওই প্যান্ট ট্যান পরিষ্কার করতাম। সাফাই করতে? হ্যাঁ, সাফাই করতে। টাকা, মানে টাকা বেতনটা কোথা থেকে আসতো? মানে বেতনটা কারা দিত? বেতনটা আমরা যাদের বাড়ি, যাদের এতে কাজ করতাম তারাই আমাদের ওটা করতো, পেমেন্ট করতো।
আপনাকে কাজটা কে জোগাড় করে দিয়েছিল? আমাদের ওখানকার মেম্বার মেম্বারের নাম? মুজিবার মেম্বার মুজিবার মেম্বার মুজিবর তো মানে সারনেম কি ছিল, টাইটেল কি ছিল? ওনার শুধু ওইটুকুই জানি, আর কিছু জানি না। মুজিবর মেম্বার। হ্যাঁ। কত নম্বর পঞ্চায়েত? 108। 108। হ্যাঁ। এলাকাটা একটু স্পষ্ট করে বলুন, কোন জায়গা? নিবেদিতা পল্লী, অপর সাইডে। ওনার বাড়ি কি ওখানেই? হ্যাঁ। আপনি ওনার কাছে গিয়েছিলেন না উনি আপনাকে কাজ জোগাড় করতে দিয়েছিলেন? উনি আমাকে কাজ জোগাড় করে দিয়েছিল। কি এসে বলেছিল? আমি ওনার কাছে গিয়ে বলছিলাম যে আমি এরকম বাংলাদেশে এসেছি, আমার কোনো কাজ বাজ নেই, আমার একটু কাজ করতাম। হ্যাঁ। তাই উনি দিয়েছিল। উনি কাজ দিয়েছিল? হ্যাঁ। উনি জানতেন আপনার কাছে ডকুমেন্টস নেই? না না উনি বলেছিলেন কোনো ডকুমেন্টস বানিয়ে দেবো বা কিছু? না না এমন কিচ্ছু হয়নি। কত বছর আগে এসেছেন? বাবা মার সাথে এসেছি অনেক ছোটবেলাতে, তাও বাবা মা 20 বছর আগে। চলে গেছে। এসআইয়ের সময় চলে গেছে। আপনারা থেকে গেলেন কেন? আমরা থেকে গেলাম, আমার বাচ্চাটা তখন ছোট ছিল অনেক, ওর জন্য থেকে গেছিলাম। এখন চলে যাচ্ছেন কেন? এখন এখানে কাগজপত্র যাচ্ছে, আমরা দিতে পারছি না, তাই তখন তো কাগজপত্র লাগতো এসআইয়ের সময়। তখন বাচ্চাটার শরীর ভীষণ খারাপ ছিল, ওর জন্য আরো যেতে পারিনি। এ রাজ্যটা তৃণমূলের বাপের সম্পত্তি ছিল। মমতা অভিষেকের সম্পত্তি তৃণমূল। মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি কি ভাবছিল এই তৃণমূল এ রাজ্যে এভাবে মানুষকে লুটপাট করবে? এই রাকিব মোল্লা, রাকিব মিস্ত্রি, মাফুজা খাতুন এদেরকে দিয়ে রাজপাট চালাবে আর সাধারণ মানুষ মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর আগে আরও একবার আমি ভিডিওটা দেখাবো যে সাধারণ মানুষ কিভাবে এইগুলোর বিচার করছে। আরও একবার শুরুর ভিডিওটা যদি দেখানো যায় আমি রিকোয়েস্ট করব, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ বিচার করে দিচ্ছে। পুলিশ তো আসছে, ঠিক আছে, আমরা হিংসাকেও সমর্থন করি না, ঠিক আছে, কিন্তু মানুষের রোষ, যারা এভাবে মানুষকে, সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে আর কাটমানি খেয়েছে, সেই ছবিটা আরও একবার দুবরাজপুরের দেখুন কিভাবে বিচার দিচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের রোষের ছবিটা আরও একবার দেখুন। ঘনিষ্ঠদের জুতো পেটা করা হচ্ছে রাস্তায়। এই হচ্ছে বিচার জনতার আদালতে। আমরা হিংসাকে সমর্থন করি না, কিন্তু জনতা যদি রেগে যায় কি করব বলুন? জনতা রেগে গেলে কি করব? একটু ন্যাচারাল যদি শোনানো যায়। স্থানীয়রা বলছেন চটি চাটারা চটি পেটা খাচ্ছে, কারণ এই চটি চাটারা স্থানীয়দের ভাষায়, আমার নয়, তারা বলছেন এরাই অনুপ্রবেশ ঘটাতে সাহায্য করেছে, এরাই স্থানীয় মানুষের থেকে কাটমানি খেয়েছে, এরাই চুরি করেছে, এরাই সিন্ডিকেট চালিয়েছে। এবার এই চটি চাটারা চটি পেটা খাচ্ছে সাধারণ মানুষের বিচারালয়। আমি পরের একটা বক্তব্য শোনাবো। অনুপ্রবেশকারী দুজন দেখালাম তো, যারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেত, আর কিরম টাইপের নেতারা এদেরকে সুযোগ সুবিধা দিত সেটাও দেখালাম, তাদের বিচারটাও দেখালাম। এবার দেখাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধুর বাণীতে কিভাবে বলেছিলেন যে রোহিঙ্গা তারা নাকি নেই, তা সত্ত্বেও তিনি আরো বেশ কয়েকটি কথা বলেছিলেন, সব শোনাবো দেখুন। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না, বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে। কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? খুব দরদ বাংলাদেশি রোহিঙ্গাদের প্রতি। শুধু মমতা ব্যানার্জির দরদ, তার দলের নেতাদেরও দরদ আছে। হ্যাঁ, সেই নেতার কথা বলছি যে যিনি বলেছিলেন তার মধুর বাক্যে যে যারা হিন্দু তারা নাকি বড় দুর্ভাগা, তারা হিন্দু না হলেই পারতেন, সৌভাগ্য হয়নি তাদের। তিনি রোহিঙ্গাদেরও সমর্থন করেছিলেন। সেই রোহিঙ্গা সমর্থনকারী নেতার বক্তব্য এবার শোনাবো। ফিরহাদ হাকিম।
জনসংখ্যা কোথাও ঢুকছে না, মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন, আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না। এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি যতদূর জানি, তারা সবাই যে টেরোরিস্ট তা নয়, তারা অত্যাচারিত বার্মায়। তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আর্মস হাতে নিয়েছে, কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয়। কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। রোহিঙ্গা নেই, অনুপ্রবেশকারী নেই, বাংলাদেশি নেই, কিন্তু সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরই রেশন কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রীর কার্ড, লক্ষ্মীশ্রীর কার্ড, আরও কি রাস্তাশ্রীরও কার্ড দিয়েছিলেন। কি কার্ড দিয়েছিলেন? আজকে তো চটিপেটা খাচ্ছেন, আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে থুতু দিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। মনে আছে ইলেকশনের ঠিক সময়, কাউন্টিংয়ের ঠিক পরে বেরিয়ে এসেছিলেন সাধারণ মানুষ থুতু দেওয়ার পর, আর তারপর বেরোনোর সাহস করেননি। ওই শান্তিনিকেতনের ভেতরে অশান্তিতে বসে আছেন, মনে আছে তো সব? অভিষেক বাবু মনে আছে তো? আমি এবার একটা ব্রেকিং নিউজ দেখাবো। তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের পার্টি অফিসগুলো কি হয়ে আছে জানেন? কি চলছে এই পার্টি অফিসগুলোর ভেতর জানেন? শুনলে চমকে উঠবেন। ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলা। তৃণমূলের পার্টি অফিসের ভিতর থেকে বেলেঘাটার ওয়ার্ড নাম্বার 57 পার্টি অফিসের ভেতর প্রায় 500 আধার কার্ড, 500-র বেশি ভোটার কার্ড পাওয়া গিয়েছে। সেগুলো সব জাল। ভোটার কার্ড, আধার কার্ড জাল করে, রেশন কার্ড জাল করে তৃণমূলের কার্যালয়ে রেখে দেওয়া হয়েছিল। এই ট্যাংরায়, কলকাতায় আধার কার্ড, ভোটার কার্ড 1000-এর বেশি জাল করে রেখে দেওয়া হয়েছিল পার্টি অফিসে। অর্থাৎ এই আধার কার্ড, ভোটার কার্ড জালগুলো নিয়ে অনুপ্রবেশকারীদের দেওয়া হতো, আর অনুপ্রবেশকারীরা আমার আপনার ভাতের থালায় টান দিত। এই তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ চালাতো, এই তৃণমূল কংগ্রেস গুন্ডা রাজ চালাতো। কাদের দিয়ে? এই কাউন্সিলরদের দিয়ে। এই ট্যাংরায় যে পার্টি অফিসটা, এটা বলা হচ্ছে নাকি তৃণমূল কাউন্সিলর জীবন সাহার কোনো ঘনিষ্ঠের বা জীবন সাহারও হতে পারে। এই ট্যাংরার পার্টি অফিসের মধ্যে, আলমারির মধ্যে কেন জাল রেশন কার্ড, কেন জাল আধার কার্ড, কেন জাল ভোটার কার্ড? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে জবাব দিন। জবাব চাইছে বাংলার মানুষ, জবাব চায় বাংলা। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো, বাড়ি থেকে শান্তিনিকেতন থেকে নেমে এসে জবাব দিন। জবাব চাইছে বাংলা। কেন ট্যাংরার পার্টি অফিসের মধ্যে ভুয়ো কার্ড দিয়ে অনুপ্রবেশকারীদের বাঁচিয়ে রেখেছিলেন? জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা। অনুপ্রবেশকারীদের রেখে তো দিয়েছিলেন, এবার বাংলার মানুষই আপনাদের টাটা বাই বাই করে দিয়েছে। আমি আজকে জবাব চায় বাংলায় যারা আমাদের অতিথি রয়েছেন তাদের কাছে যাব এবং প্রশ্ন করব, ডিবেট করব যে কেন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের যে ভয়ঙ্কর ঘটনাগুলো সামনে আসছে, কেন বিচার হবে না, কেন গ্রেফতার হবে না মমতা, অভিষেক, কেন গ্রেফতার হবে না মাথারা। অতিথিদের কাছে যাওয়ার আগে আমি আজকে এই ট্যাংরার পার্টি অফিস, যেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে এই ফেক আধার কার্ড, ভোটার কার্ড বেরিয়েছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিশাখার করা একটি বিশেষ প্রতিবেদন দেখাবো। তারপরে হাই ভোল্টেজ ডিবেট দেখুন। এই মুহূর্তে পুলিশও এসেছে, আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই তাদের কাজ করছেন। পুলিশ ইতিমধ্যেই এসেছে এবং ভেতরে গিয়ে যে আলমারি থেকে এই কার্ডগুলো পাওয়া গিয়েছে, প্রায় 500 থেকে 550 কার্ড পাওয়া গিয়েছে এবং সেগুলো কোনোটা আধার কার্ড, কোনোটা রেশন কার্ড, পুরনো রেশন কার্ড বা ম্যাক্সিমাম যেগুলো রয়েছে সেগুলো হলো ভোটার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড এবং সেই সঙ্গে আধার কার্ড। প্রত্যেকটা জালি আধার কার্ড, কিন্তু নাম্বারগুলো কিন্তু আসল, অর্থাৎ আধার নাম্বার, যেটার উপর নির্ভর করে একজন মানুষের যে তার নিজস্ব যে পরিচয়ের বিষয়টা, এবং যেটা অত্যন্ত সিক্রেট, গোপনীয় থাকে, সেই জায়গায় কিন্তু এগুলো প্রত্যেকটা জালি। আমার ঘরেরও আমার মা বোনের আধার কার্ড পাওয়া যাচ্ছে, বাকিদেরও পাওয়া যাচ্ছে, কিন্তু আধার কার্ড পকেটে আছে অরিজিনাল, ঠিক আছে। তা সত্ত্বেও আমার যেরকম আমার দাদা আমাকে ফোন করে এক্ষুনি বললো যে আমার আধার কার্ড এখানে পাওয়া গেছে। আমি যাই দাদাদের সাথে একটু কথা বলি। দাদাদের সাথে যখন কথা বললাম তখন দেখছি আধার কার্ড এখানেও আছে কিন্তু পকেটেও আছে। এটা তো জালিয়াতি ম্যাম। এর দায় কে নেবে? কারো যদি কিছু হয় এগুলো সামনে আসার জন্য, কারো সিকিউরিটি যদি কোথাও গিয়ে কোনো রকম ভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় কে নেবে? তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে এই পার্টি অফিসে দেখা যায়নি, না কোনোভাবে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, এমনটাই বলছেন স্থানীয়রা। ক্যামেরায় পিনাকির সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা।
আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক উত্তরপাড়ার, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে দধিরাম রায় মেকলিগঞ্জের বিজেপি বিধায়ক থাকবেন, গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের থাকবেন, আমার সঙ্গে অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করব, তারপর কেয়া দি এবং তারপর এই প্রত্যেকের কাছে যাব, অরিন্দম স্যারের কাছে যাব। দীপাঞ্জন দা, তৃণমূলের পার্টি অফিসের ভিতর আধার কার্ড ভোটার কার্ড জাল করে রাখা রয়েছে একদিকে দেখাচ্ছি, আরেকদিকে দেখাচ্ছি অনুপ্রবেশকারীরা বলছে তৃণমূলের নেতারা আমাদের লালন পালন করে রেখেছিল, আরেকদিকে দেখাচ্ছি তৃণমূলের একজন নেতাকে জনতা ধরে চটিপেটা করছে, মারছে, মানে একদম মেরে শুইয়ে দিচ্ছে। এই তিনটে ছবির বিশ্লেষণ চাইছি দীপাঞ্জন দা। না না, ব্যাপারটা হচ্ছে যে চটি দিয়ে যেটা মারা হচ্ছে সেটা হয়তো আমি সমর্থন করি না, আইন নিজের হাতে নেওয়া উচিত নয়, কিন্তু যেটা অলরেডি আমাদের এখানে যে এক্সিস্ট করছে আইন, সে আইনে কঠোরতম সাজা হওয়া উচিত এবং প্রশাসনকে, সরকারকে, পুলিশকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল দলটা যে সন্ত্রাসবাদীদের, জিহাদিদের দল, যেটা আমরা বারবার তোমাদের চ্যানেলে বলেছি, এবং এটা আমি মানে কনফার্ম করে বলছিলাম যে যদি 2026-এ তৃণমূল আবার ফিরে আসতো, এই টার্মের সরকারটা কিন্তু চালাতো জিহাদিরা। ওই প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি চালাতে পারতো না, এরা জিহাদিরাই চালাতো। এখন ব্যাপার হচ্ছে, যেটা আমি কালকেও বলছিলাম তোমাদের চ্যানেলে, এরকম জাকির ভাই বা ওই যে মহিলা বারাসাতে যিনি বলেছিলেন, এরকম 100টা লোককে পুলিশ ধরুক, অ্যারেস্ট করে এদের হোল্ডিং, কোনো একটা হোল্ডিং স্টেশন বা হোল্ডিং সেন্টারে রাখা হোক, আমাদের হাতে দিয়ে দেওয়া হোক দিন 10, আমরা আইন অনুযায়ী এদের পেট থেকে প্রতিটি কথা বার করতাম যে কি করে, কোথা থেকে এই আধার কার্ড, ভোটার আই কার্ড তৈরি হতো। কারণ বেসিক্যালি এগুলো সবই বেসিক ডকুমেন্ট রেশন কার্ডের ভিত্তিতে হয়। আপনার যদি রেশন কার্ড হয় এবং এটা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয় যে এক একটা রেশন কার্ডকে ভেরিফাই করা, এবং যেটা বালু নামক যে চোরটি বসেছিল, তিনি লক্ষ লক্ষ রেশন কার্ড বানিয়েছেন। এই রেশন কার্ডের ভিত্তিতে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভোটার আই কার্ড হবে, আধার কার্ড হবে। কারণ ভেরিফিকেশন, সাইট ভেরিফিকেশন বাই লোকাল পুলিশ, ওটা আপনি ভুলে যান। ওটা পুলিশ তো একটা সময় দলদাস ছিল, এখন পুলিশের লোকরাও এগিয়ে আসুন, কারণ এটা একটা ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। এটাকে যদি আমরা আনআর্থ না করতে পারি, তাহলে কিন্তু এই বিপদটা থেকে যাবে। যেটা আমি বারবার বলেছি যে এই প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি, শওকত বা অভিষেক, এদের নির্বাচনে হারালেই শুধু হবে না, এবং যে সমস্ত শরণার্থীর নামে যে সমস্ত রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশে ফিরে গেলেও হবে না, এখানে কিন্তু অনেক রয়ে যাচ্ছে। আমাদের 100% এখানে স্যানিটাইজ করতে হবে, এবং এজন্য আমাদের কিন্তু কঠোরতম কিছু পদক্ষেপ নিতে হবে। তাতে এই ডিপ স্টেটের বামপন্থীরা এবং তৃণমূলের লোকরা লাফালাফি করবে, করুক। নাথিং ইজ ওভার অ্যান্ড অ্যাবভ দ্য ন্যাশনাল সিকিউরিটি, নো কম্প্রোমাইজ, নেশন ফার্স্ট, এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে। নেশন ফার্স্ট দীপাঞ্জন দা বলছেন। কেয়াদির কাছে আসি, তারপর দধিরামবাবু, অরিন্দম স্যার প্রত্যেকের কাছে আসছি। কেয়াদি, এই কাউন্সিলরগুলোও হচ্ছে দেশদ্রোহী আমি বলবো। মানে কাউন্সিলরের অফিসের ভেতর পাওয়া যাচ্ছে তারা ফেক আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো দিয়ে কী হতো কেয়াদি? এগুলো দিয়ে কী হতো? এগুলো তো অনুপ্রবেশকারীদের দেওয়া হতো, বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিদের রাখা হতো, যারা আমার আপনার অধিকার টেনে নিয়ে চলে যাচ্ছিল। এরা দেশদ্রোহী নয় কেয়াদি? সবার আগে অনেকদিন আগে একটা সিনেমা হয়েছিল কিশোরায়, সিনেমাটার নাম ছিল ছেলে কার। এখন একটা নতুন প্রশ্ন হচ্ছে দায় কার? আমি বলবো দায় তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে সেই সংশ্লিষ্ট যারা বিধায়ক ছিলেন, এবং সবার ওপরে দায় হচ্ছে রাজ্যের প্রাক্তন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তার একদম প্রচ্ছন্ন মদত ছাড়া এগুলো সম্ভব হতো না। আমি যেখানে বাস করি, কসবা বিধানসভার 108 নম্বর ওয়ার্ড, যেখানে এই গুলশান কলোনি আছে, এই গুলশান কলোনিতে সব থেকে বেশি এই যে আধার কার্ড, ভোটার কার্ড, কার প্রশ্রয় ছিল? কাউন্সিলর যিনি ছিলেন, মানে আছেন এখনো, সুশান্ত ঘোষ, তিনি কি দায় ঝেড়ে ফেলতে পারবেন? পারবেন না। তিনি অন্য চ্যানেলে গিয়ে এই পদত্যাগের নাটক করছেন, কেউ কারোর মিসড কল দিচ্ছেন, এইগুলো নেকুপুসুমনু করলে হবে না। আপনার দায় একদম মাথা ব্যথা নিতে হবে। আপনি জানতেন না
যে গুলশান কলোনিতে এরকম হাজার হাজার, সেখানে ভোটার কত, বাসিন্দা যদি 2 লক্ষ থাকে, ভোটার হচ্ছে মেরে কেটে 2000। কেন, কি হিসেবে, কোথা থেকে এসছে তারা, তাদের কাগজপত্র কোথায়, যাদের 5 বছর আগে 7 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না, হঠাৎ করে তারা গজিয়ে উঠেছে এই গুলশান কলোনির মতন একটা জায়গা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে সুশান্ত ঘোষ যেই বড় চেয়ারম্যান, যেই বড়োর, সেখানে সব থেকে বেশি এই অবৈধ ভুয়ো ভোটার, আধার এবং রেশন কার্ড পাওয়া গেছে। এটা হচ্ছে একটা প্যাকেজ ছিল। দীপাঞ্জন দা যেটা বললেন যে ওই রত্না দে বিশ্বাস তিনি বলেছিলেন না, মনে আছে তো, প্রাতঃস্মরণীয়, জাকিরকে বলে দাও ভোটার কার্ডের নাম তুলতে হবে, এটা ওদের প্যাকেজ ছিল। যে আমরা যেখানে বলছি ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট, ওরা তখন ওখান থেকে করতো ইম্পোর্ট, গিভ প্যাকেজ অ্যান্ড এক্সপোর্ট টু আদার স্টেটস। কারণ বিভিন্ন রাজ্যে যে রোহিঙ্গা সাপ্লাই হয়েছে সেটা শেখ শাহজাহানের মাধ্যমে হয়েছে, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের একদম যোগ সাজসে হয়েছে, এইটা পরীক্ষিত এবং প্রমাণিত। শেষ একটা কথা বলছি, এই যে পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র যিনি কথায় ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিলেন, কলকাতার সেবা করবেন, মিনি পাকিস্তানের জনক যিনি, তিনি বলছেন এখানে খালি ভারতীয়রা আছে। মমতা ব্যানার্জি বলছেন এখানে রোহিঙ্গা কোথায়। মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ভারতবাসীদের তিনি বহিরাগত বলতেন, আর বাংলাদেশিদের তার কাছে নিজের লোক বলতেন। বাবু শেখ, আমি বাকিদের কাছে যাওয়ার আগে বাবু শেখের একটা ডিটেলস দেখা, কে বাবু শেখ, খুবই ইন্টারেস্টিং। আমি সিম তুলতে গেলে, একটা সিম কার্ড নিতে গেলে 100টা ডকুমেন্ট, 400টা ওটিপি, এগুলো করতে হবে তো, এমনি গিয়ে সিম কার্ড চাইলে দিয়ে দেবে, কিন্তু বাবু শেখকে দিয়ে দেয়, কারণ বাবু শেখের মাথায় নেতাদের হাত রয়েছে, তৃণমূল নেতাদের হাত রয়েছে। বাবু শেখ গেলেই যত সিম কার্ড চাই বাবু শেখ পেয়ে যাবে। বাবু শেখের সুন্দর একটা কাহিনী, ছোট্ট, দেখে আসছি, ফিরছি, দেখুন। 2 বছর আগে যখন বাবু শেখ এবং তার পরিবাররা এসেছিলেন, সেই সময় তারা কিন্তু এই দেশের কোনো ডকুমেন্টস বানাতে পারেননি। তবে আরো কয়েকদিন গেলে গল্পটা হয়তো অন্যরকম হতো, কারণ এখনো পর্যন্ত আমরা হাকিমপুর চেকপোস্টে যতজনের সঙ্গে কথা বলেছি তারা জানাচ্ছেন সমস্ত রকম ডকুমেন্টস, একজন ভারতীয়র কাছে যা যা ডকুমেন্টস থাকে সমস্ত ডকুমেন্টস তাদের কাছে মজুদ ছিল। তাদের কাছে এই মুহূর্তে বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টস দেখিয়ে তারা এপার থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে বিজিবির হাতে ট্রান্সফার হবেন। একটু ডকুমেন্টস দেখান প্লিজ। একদম প্রথমে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যশোর পৌরসভার যে কার্ড বা জন্ম সনদ, সেটা এখান থেকে ইস্যু করা হয়েছে। তহসিল নাহার কে? তাসমিন নাহার, আপনি মেয়ের এখানে জন্ম সার্টিফিকেট রয়েছে এবং সেখানে তারা কোন গ্রামের বাসিন্দা, কোন জেলা, কোথায় থাকতেন, চেয়ারপারসন, তার সিগনেচার সমস্তটা রয়েছে, কত সালে জন্ম সমস্তটা এখানে রয়েছে। এই ডকুমেন্টসটা আপনারা দেখাবেন, তাই তো? আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না? আপনার মানে ওনার বাবা মায়ের হিসেবে? আমার আছে, আমার মেয়ের আছে, আমার বউর আছে। এই ডকুমেন্টস নিয়ে পার করবেন? এই ডকুমেন্ট, ভারতীয় কোনো ডকুমেন্টস? না। একটা কথা বলুন, এই যে আপনারা এতদিন ছিলেন 2 বছর, ফোন কি ইউজ, মানে ফোনে নেটওয়ার্ক বা সিম কি ইউজ করছিলেন? সিম জিও ইউজ করছিলাম। ভারতের নেটওয়ার্ক তো ওটা? হ্যাঁ। কিভাবে পেলেন, কিভাবে? মানে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আর কি, মানে বলে কই তারপর নিয়েছিলাম। ডকুমেন্টসটা কারা দিয়েছিল? ওনারাই ডকুমেন্টস দিয়েছিলেন সিম তোলার জন্য? কারণ ফোন তো ইউজ করবো, তার জন্য বলেছিলাম যে সিম তুলবো, তা ওনারাই বলেছিল যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি, তা ওনারাই তুলে দিচ্ছে। টাকা দিয়েছিলেন তার পরিবর্তে? না, টাকা দেয়নি। ওনারা জানতেন আপনারা বাংলাদেশে? হ্যাঁ, সব জানতো। তো এখন এই সিমটার কি করবেন? এখন এই সিমটা তো চলবে না, এবার সিমটা ওখানে ফেলে দেবো, তারপর ওখান থেকে কিন্তু নতুন সিম হবে। এবং এইটা কিন্তু বহুদিনের বিভিন্ন জায়গার গল্প, অন্য কারোর ডকুমেন্টস নিয়ে সিম বানানো হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই সিম তারা হয়তো এনারা বানাচ্ছেন, আর অনেকে আরো এরকম ভাবে বানাচ্ছেন, পরবর্তীকালে গিয়ে এই সিম দিয়ে আরো বিভিন্ন কার্যকলাপ কিন্তু ঘটানো যেতে পারতো, হয়তো তারা করবেন না, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকমের ইস্যু দেখতে পাওয়া যাচ্ছে, যারা সিম অন্যের ডকুমেন্টস দিয়ে বানাচ্ছেন যেহেতু তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা চিন্তার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে পার্থসারথীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। খুব সহজ এপারে এসে সিম পেয়ে যাওয়া, স্বাস্থ্যসাথী পেয়ে যাওয়া, অন্নপূর্ণা কি ছিল, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাওয়া। অন্নপূর্ণাটা পাবেন না, লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যাওয়া সহজ ছিল। হ্যাঁ, মুশকিল আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়
এসআইআর বন্ধ করতে বলেছিলেন। কেন বলেছিলেন এবার বুঝতে পারছেন? স্টিভ জবসের কথায় কানেক্টিং দ্য ডটস এবার মিলে যাচ্ছে তো। আগের প্রতিবেদনগুলো দেখলেন কারা বসেছিল এ রাজ্যে, এদেরকে কারা বসিয়ে রেখেছিল তারা নিজেরাই বলছে। এবার দেখুন তাদেরকে রেখে দেওয়ার জন্য কে চেষ্টা করেছিলেন, দেখুন। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল লাস্ট, বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড? ইজ ইট পসিবল? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? ইট ইজ নট পসিবল টু ডু দ্য SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. আমি এই ডিবেট চলাকালীন জবাব চায় বাংলার দর্শকদের জানিয়ে রাখি, আমার অতিথিদেরও জানিয়ে রাখি, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গিয়েছে, সই জাল সংক্রান্ত মামলায় তদন্ত চলছে। একটু পরে আমরা খবরটা লাইভও দেখাবো, তবে জানিয়ে রাখলাম দর্শকদের নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু সিআইডি এখন এই মুহূর্তে রয়েছে। আমি দধিরাম বাবুর কাছে যাব। দধিরাম রয় আমার সঙ্গে রয়েছেন, মেকলিগঞ্জ বিজেপি বিধায়ক। দধিরাম বাবু আপনি শুনলেন, এরপরেই আমি স্যার আপনার কাছে আসছি। দধিরাম বাবু আপনি শুনলেন এই রাজ্যে এসে সিম কার্ড পেয়ে যেত, তৃণমূল নেতাদের বদান্যতায় সমস্ত যা যা সরকারি প্রকল্প সব পেয়ে যেত। এই দেশদ্রোহী তৃণমূল নেতা কাউন্সিলর যারা জাল আধার কার্ড ভোটার কার্ড করিয়ে করিয়ে অনুপ্রবেশকারীদের রেখে দিত, তাদের এবার জনতা পেটাচ্ছে। পেটানোকে আমরা সমর্থন করি না, কিন্তু জনতা রেগে গিয়ে করে ফেলছে, কি করা যাবে বলুন স্যার? দধিরাম রায়। দেখুন, কাউকে পিটানো এটা আইন হাতে তুলে নেওয়া, এটাকে আমরা সমর্থন না করলেও তৃণমূল কংগ্রেসের নেতারা দেশটাকে বিক্রি করার জন্য বা রাজ্যটাকে বিক্রি করার জন্য তারা যেভাবে এই অকর্মগুলি করেছে তার ফল তারা পাচ্ছে। কিন্তু যেভাবে অনুপ্রবেশকারীদের বা রোহিঙ্গা মুসলিমদের তারা এখানে সীমান্তবর্তী জেলাগুলোতে রেখে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য যেভাবে প্রচেষ্টা করেছে, শুধু তাদের একটাই লক্ষ্য, তাদের হচ্ছে ভোট ব্যাংক। ভোট ব্যাংকের স্বার্থে রাজ্য যদি বিক্রিও হয়ে যায়, এই তৃণমূল নেতাদের সেই বিষয়টা তাদের মাথায় ছিল না। এবং এটা যেমন একটা ঠিক, তার পাশাপাশি অনেক তৃণমূল নেতাদের চিন্তা ভাবনা ছিল যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশকে কি করে গ্রেটার বাংলাদেশ করে দেওয়া যায়, এবং সেই প্রচেষ্টাতে এরা উঠে পড়ে লেগেছিল। তাই আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে আজকে সরকারটার শুধু বদল হয়েছে এবং হোল্ডিং সেন্টার শুধু খোলার জন্য ঘোষণা হয়েছে, তাতেই তো বর্ডারে লাইন লেগে গেছে রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের বাড়ি ফেরার। তো স্বাভাবিকভাবে এতেই পরিষ্কার এখনো পর্যন্ত এই তৃণমূল নেতাদের সহযোগিতায় এবং কিছু আমলার সহযোগিতায় অনেকের যে ভোট এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়গুলো পরবর্তীতে যাতে সরকার দেখে এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। বেশ, আমি অরিন্দম আচার্যর কাছে আসছি। অরিন্দম স্যার, দধিরাম বাবু যে কথা বলছিলেন, কেয়াদি, দীপাঞ্জন দা সবাই বলছিলেন, সেই কথার সূত্র ধরে আমি জিজ্ঞেস করি যে একদিকে আমরা এই খবরটা একটু পরেই ব্রেক করব, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি, অর্থাৎ বড় ছোট মাঝারি কোনো নেতাই বাদ পড়ছেন না, যারা অপকর্ম করেছেন তাদের বিচার হচ্ছে, কিন্তু এই দেশদ্রোহীদের মাথায় যারা বসেছিল তাদেরও তো বিচার হওয়াটা প্রয়োজন স্যার। দেশদ্রোহী গদ্দার, এরা দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে, আমার আপনার ভাতের থালা টেনে নিয়ে অনুপ্রবেশকারীদের দিয়েছে। বলুন স্যার। না সত্যি কিশোর, আমি নিজেও একটু অবাক হই, যারা দেশকে ভালোবাসে না, যারা জাতীয়তা বোধ যাদের মধ্যে গড়ে ওঠে না, অথচ তারা একটা মন্ত্রিত্ব রয়েছে, এমন এমন রাজ্যতে তার মুখ্যমন্ত্রী রয়েছে, সেনাপতি রয়েছে। আমি তোমাকে বলি, কে না একজন বলেছিল, তোমরা সেটা ফুটেজটা দেখাচ্ছিল না, যে একজন এসআরের থেকে যদি বাদ হয় 1 লক্ষ লোক নিয়ে দিল্লি ঘেরাও করবো, সে কোথায় কোথায় গেল সে? আজকে তাদের যে তাদের কেয়াদি কত ক্ষতি করে দিল। আপনি চিন্তা করে দেখুন, এই যে আজকে অর্ডার হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড যদি প্যাক না করে, দর্শকবৃন্দ আপনার মধ্যে জানেন
এই রেশন কার্ড নিয়ে কত বড় গন্ডগোল, কত বড় কনস্পিরেসি, যখন সুপ্রিম কোর্ট বলল যে রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত না হলে টাকা যাবে না, দেখুন যেই বাদ দিন যুক্ত হলো 1 কোটির উপরে রেশন কার্ড বাদ। এবার তোমাকে বলি যে ইনফেন্টেশন আমরা মনে করে থাকি যে বিনা রক্তপাতে আজকে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত, তার হচ্ছে পীঠস্থান পশ্চিমবঙ্গ। আবার তোমাকে বলছি, আমি প্রেজেন্ট গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানাই। কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেকশন মানছে না, হাইকোর্টের ডাইরেকশন মানছে না, কাঁটাতার দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠিয়ে দিয়েছে, মানছে না। হাইকোর্ট বলেছে ইমিডিয়েট দেশের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য, মানছে না। তুমি আমাকে বলো তো, এই যে নতুন প্রেজেন্ট গভর্নমেন্ট, সে আজকে চিকেন নেকটা কি করে আজকে সাথে সাথে বিএসএফকে দিয়ে দিল? আজকে তুমি আমাকে বলো যে চিংড়িঘাটা মাত্র সামান্য একটা জায়গা আটকে রেখে দিয়েছে কেন? আজকে 7 দিনের মধ্যে কমপ্লিট করেছে কেন? আজকে তুমি আমাকে বলো। আমি বলছি 11 দিনের মধ্যে 27 কিলোমিটার জমি তুলে দিল বিএসএফকে। আর আবার বলছি 2200 কিলোমিটারের মধ্যে আজকে কাঁটাতার যে 600 কিলোমিটার আছে অসংরক্ষিত ছিল। আমি আবার শেষ করছি যে মুর্শিদাবাদ কত ভয়ঙ্কর জায়গা, সেখানে 55 কিলোমিটার ফাঁকা, 6টা থানা মুর্শিদাবাদ, সেখানে পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, আমার দেশের রক্ষার জন্য, আমার জাতিকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য আজকে উনি কিভাবে তৈরি করেছেন। ব্রেকিং নিউজ নিচ্ছি আমি, আসছি স্যার। একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, যেটার কথা বলছিলাম, আরো বিশদ তথ্য এসেছে। ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলায়। বিধানসভায় তৃণমূল বিধায়কের সই প্রক্সি করে নয়না বন্দ্যোপাধ্যায় ফেঁসে গিয়েছেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছেছে। বিধানসভার রেজিস্টার খাতায় নয়নার সই নকল। নয়নার বাড়িতে সিআইডি টিম, তৃণমূল বিধায়কের বাড়িতে রাইটিং এক্সপার্টের দল। বিধানসভায় নয়না বন্দ্যোপাধ্যায় সই নকল, এবং নয়না বন্দ্যোপাধ্যায় সই নকল করেছেন না কেউ কাউকে দিয়ে করিয়েছেন সেই তথ্য উঠে আসবে আর খানিকক্ষণ পর। কিন্তু কিছু একটা জোচ্চুরি করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, সিআইডি টিম এসে গিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। জিতেছেন বটে, কিন্তু এখন মুশকিলে পড়ে গিয়েছেন। আমি অত্যন্ত বড় খবর এবং বিগ ব্রেকিং নিউজ, বিধানসভায় তৃণমূল বিধায়কের সই প্রক্সি করা হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায়ের সই প্রক্সি মানে উনি উপস্থিত না থেকে অন্যকে দিয়ে সই করাতেন। এই ভয়ঙ্কর দুর্নীতি, এটাও তো দুর্নীতি। সাধারণ মানুষের টাকা পান তো আপনারা, সাধারণ মানুষ তো মানুষের ট্যাক্স থেকে তো মাইনে পান, সেখান থেকে আপনারা প্রক্সি দিয়ে বাড়িতে বসে থাকবেন আর বিধানসভায় অন্য কেউ প্রক্সি দেবে? অ্যারেস্ট হওয়া উচিত। সিআইডি টিম পৌঁছেছে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এই মুহূর্তে সূত্রের খবর, এবং তৃণমূল বিধায়কের বাড়িতে রাইটিং এক্সপার্টের দল রয়েছে। এই নিয়ে আমি রিয়াকশন নেব ছোট করে। আমি দীপাঞ্জন দার কাছে যাই, এই খবরটা চলুক। দীপাঞ্জন দা, নয়না বন্দ্যোপাধ্যায় সই প্রক্সি করেছেন বলে খবর, সিআইডি টিম পৌঁছেছে, রাইটিং এক্সপার্ট পৌঁছেছে, আর কি চুরি করবে তৃণমূল? ব্যাপারটা দেখো, একজন বিধায়ক হিসাবে যদি এটা সত্যি ঘটনা হয়, আমি সাংঘাতিকভাবে লজ্জিত যে একই ছাদের নিচে আমরা এই চোরেদের সঙ্গে বসছি। ঠিক আছে, আমরা ট্রেজারি বেঞ্চে, ওরা অপোজিশনে, বাট চোরে থাকছি, একই দরজা দিয়ে বেরোচ্ছি। তো এই চোরেদের একটা দেখো, ব্যাপারটা হচ্ছে এটা খুব ক্লিয়ার, তৃণমূলের এমন একজনকেও তুমি খুঁজে পাবে না যে চোর নয়। আর এরা চুরিটা হাজার হাজার কোটি টাকা থেকে করে অভ্যাস হয়ে গেছে, যে ক্লেপ্টোম্যানিয়াক হয়ে গেছে। এরা এই প্রক্সিটাও চুরি করছে। কি বলবে? যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, নয়না বন্দ্যোপাধ্যায় জবাব দিতে পারবেন? আরে বিধানসভায় অ্যাটেন্ডেন্সের জন্য কটা টাকা মায়না, তো হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। কিন্তু এই যে বললাম, অভ্যাস হয়ে গেছে ক্লেপ্টোম্যানিয়াকের মতো, যেখান থেকে যা পাবে চুরি করবে। আমরা তো বিধানসভায় গিয়ে আমাদের সামলে রাখতে হয় মোবাইল, পেন, ব্যাগ, কখন জানি চুরি হয়ে যাবে, 80খানা চোর বসে রয়েছে। এটা খুব লজ্জার ব্যাপার। এটা যদি সত্যি হয়, এর থেকে বড় লজ্জার ব্যাপার নেই। আমি কেয়াদির কাছে আসি। দীপাঞ্জন দা যে কথা বলছিলেন, এর চেয়ে লজ্জার বিষয় হয়তো আর কিছু নেই। যদি সত্যি সিআইডি পৌঁছেছে মানে নিশ্চয়ই কিছু তো আছে। এমনি হাওয়ায় তো সিআইডি টিম পৌঁছে যাবে না রাইটিং এক্সপার্টকে নিয়ে। আমি ধরে নিলাম এই ঘটনা এখনো মানে পরীক্ষিত নয়, এখনো 100% কনফার্মেশন নেই, হয়তো সিআইডি তদন্ত করছে, হয়তো এখনো বিচার হয়নি, সেসব পরের কথা। কিন্তু যে অভিযোগটা উঠেছে, নয়না বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রক্সি করেছেন তাই সিআইডি পৌঁছেছে, এই অভিযোগটা শুনেই তো হাস্যকর লাগছে, লজ্জাজনক লাগছে। এটাও চুরি করেছে। দেখুন, চাল চোর, ট্রিপল চোর, গরু চোর, কয়লা চোর, সোনা চোর, রাস্তা চোর, এরপরে আমরা দেখেছিলাম ফাইল চোর,
তারপরে এলো বাজারে মাছচোর, আর এখন লেটেস্ট হচ্ছে সইচোর। মানে এদের নতুন একটা গান বাঁধতে হবে তো আবার। যারা মাছচোর বেঁধেছিলেন গানটা, তাদেরকে আমি অনুরোধ করছি আবার নতুন করে গান বাঁধুন। ফাইল চোর, মাছচোরের পরে এবার সইচোর। মানে এরা কি কিছুই ছাড়বে না চুরি করতে? কলাটা মূলোটা যা পাবে, ওদের সামান্য কয়েকটা অ্যাটেন্ডেন্সের টাকাটা, সেটাও ওরা ছাড়তে চাইছে। এগুলো আমাদের ট্যাক্স থেকে যায়, সবথেকে বড় এগুলো কথা ট্যাক্স থেকে যায়, কেন চুরি করবে? নিশ্চয়ই আরেকটা জিনিস, এটা মানসিকতা। আসল জিনিসটা হচ্ছে যে মানসিকতার, অর্থাৎ তুমি যদি যাদের চুরি করা অভ্যেস, তারা বোধহয় ঘুমে, স্বপ্নে, শয়নে, জাগরণে ওই চুরিটাই আছে, চুরিটাই মজ্জাগত। আর আমি দীপাঞ্জন দা এবং দধিরাম দা দুজনকে বলছি, বিধানসভায় যখন যাবেন ফোন টোন একটু সাবধানে সামলে রাখবেন, কারণ সত্যি কথাতে সামনে আবার 80টা চোর তো থাকবে, তাদের তো পুরনো অভ্যেস যাবে কোথায়, তাই নিজেরাও একটু সাবধানে থাকবেন। দধিরাম বাবু, আপনি কি সাবধানে থাকবেন? মানে সই চুরি হয়ে যাচ্ছে, ফোন তো একটা দামি জিনিস। মানে আমি মানে বলতেও লজ্জা লাগে যে এদের মানুষ ভোট দিয়েছেন, ভোট দিয়ে বিধানসভায় যাওয়ার পরিবর্তে সই চুরি করছেন। মানে মানুষের ট্যাক্সের টাকায় বিধানসভায় যাচ্ছেন এনারা, সেই ট্যাক্সের টাকাটা ওই দিনে যা মাইনে ওটাও তো মানুষের ট্যাক্সের টাকা, আমার আপনার খাটনির টাকা। দধিরাম বাবু, মানে আমাদের স্পিকার নির্বাচনের দিন যখন এই 80টা চোর যখন বিধানসভার ভিতরে ঢুকেছিল, এবং ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা হয়তো দেখেছেন 80টা চোর চোর করে সবাই আমরা সম্বোধন করেছি, এবং এটাও আমরা করেছি যে এই চোরেরা যাতে আমাদের ব্রেঞ্চের পাশে না বসে। আমি মাননীয় স্পিকার মহাশয়কে আমি অনুরোধ করব যে অন্তত পক্ষে একের ছাদের নিচে থাকলেও যাতে এদেরকে এক সাইড করে যাতে রাখা হয়, ওদের থেকে যাতে আমরা একটু দূরে থাকতে পারি। না হলে আমরা তো ধরুন একটা ব্যাগ বা একটা মোবাইল বা পেন নিয়ে যাব, সেগুলো আমাদের নিরাপদে থাকবে কিনা এটা একটা দুশ্চিন্তার বিষয়। কারণ এই চোরেদের রাজ্যে যখন পালাবদল হয়েছে, মানুষ তো চোরেদের থেকে নিস্তার পাওয়ার জন্যই পালাবদল করেছে। আবার এই ভুলবশত হোক বা অন্য কোনো কারণে হোক, 80টা চোর যেহেতু ঢোকার সুযোগ পেয়েছে, স্বাভাবিকভাবে আমাদের বাকি যারা আমরা বিধায়ক আছি সাবধানে থাকতে হবে। না দীপাঞ্জন দাও কি ব্যাগ ট্যাগ সামলে, না দীপাঞ্জন দাও কি ব্যাগ মোবাইল সামলে রাখছে না? সাইন চুরি হলে তো সবই চুরি হতে পারে। আপনিও কি একটু, আপনি তো এক্স এনএসজি, আপনার থেকে পারবে না চুরি করতে। দীপাঞ্জন দার থেকে পারবে। চোর রয়েছে, এত বিখ্যাত চোর রয়েছে। একটা আছে না ওই 3.5 বছর জেল কাটা, যাকে আমি বলি জেলের নর্দমার পোকা, সেটা যখন যাচ্ছিল ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু মানুষের আবেগকে থামাবে কোথায়? যেটা দধিরাম বাবু বলছিলেন, পুরো বিধানসভায় আওয়াজ উঠছে চোর চোর, এবং এদের কোনো বিকার নেই, এটা দিব্যি হাসতে হাসতে যাচ্ছে। এমনকি আমি এতদিন ধরে 3.5 বছর জেল খাটা নর্দমার পোকা বলি, আমাকে দেখে নমস্কারও করছে। আমি ভেবে পেলাম না আমি কি প্রত্যুত্তর দেব। আমার জীবনে প্রথম কোন চোর আমাকে নমস্কার করেছে এবং আমি তার জন্য লজ্জিত। সময় কম দীপাঞ্জন দা, অরিন্দম বাবু এখনো দ্বিতীয়বার বলেননি। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম এবং সিআইডির টিমের সঙ্গে রাইটিং এক্সপার্ট সই চুরি করেছেন বলে অভিযোগ, সেই অভিযোগে সিআইডি তদন্ত করছে বলে আমাদের কাছে খবর এসেছে প্রাথমিকভাবে সূত্রের মাধ্যমে। বলুন, হ্যান্ডরাইটিং এক্সপার্টের অপিনিয়ন নেবে, সেটা করবে। তুমি আমাকে বলো কেয়াদি, আপনি একটা চোর চোর বললেন, আপনি দুটো নাম বোধহয় ভুলে গেছেন। বিশ্ব বাংলার লোগোটাও চুরি করেছে। ঠিক ঠিক। আবার আরেকটা বেরোচ্ছে তৃণমূলের লোগোটাও চুরি করা, এইটা বেরিয়েছে। তুমি আমার কথাটা বলছো কেন? দাঁড়াও, আমাকে বলতে দাও। ঘাসফুলটা পর্যন্ত আজকে পেপারে দেখুন ফার্স্ট পেজে একটা বিশাল করে বেরিয়েছে, ঘাসফুল যে লোগো সেটাও চুরি করেছে। এবার আপনাকে বলি, দীপাঞ্জন বাবু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, পেড বাই ডিপ রেসপেক্ট, যে আপনি আজকে একটা এমন জায়গায় পৌঁছেছেন। আমি খবর পেয়েছি মানুষ ওখানে দেয়ার ওভারওয়েলমড উইথ জয়, আপনাকে পেয়ে ওখানে একটা উচ্ছ্বসিত আনন্দের বন্যা বয়ে গেছে। এবার তোমাকে বলি, এই যে নয়না চপ যে নামটা বললেন, ম্যাডামকে রেসপেক্ট জানাচ্ছি, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তুমি কি জানো উনি কত বছর জেলে ছিলেন উড়িষ্যাতে? তুমি কি জানো কোন কারণে এবং কেন ওখান থেকে আজকে রিলিজ হয়েছে? স্বাস্থ্যের কারণে, তারা তো বেরোতেই পারতেন না।
এবারে তোমাকে বলি যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, তুমি কোনোদিন শুনেছো যে বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপাঞ্জয় ভট্টাচার্য পৌনি কি করেছেন? গভর্নমেন্ট রিলিফ যে ডিস্ট্রিবিউশন করে গভর্নমেন্ট অসহায় মানুষের ত্রিপল গুলো পর্যন্ত চুরি করেছে। পাট খেতে আরে পাট খেতে 2 কোটি 2.5 কোটি বস্তা টাকা বস্তা করে যাচ্ছে। টাকা। দেখো আজকে 80 লাখ সিলেকশন টাকা ক্লাবে সিলেকশন গুলো কি আপনি কেয়াদি সিলেকশন গুলো সময় কম, শেষ সব করতে হবে। চোর ছাচোর বদমাশ না, চোরে চোরে মাস্ত তো ভাই। সিলেকশন সে- করেছে কেন? শুনুন, চোরই চোরকে চেনে, শেয়ানে যেরকম শেয়ানকে চেনে, চোরই চোরকে না, চেনে। আমাকে- মমতা আমার সত্যি বন্দ্যোপাধ্যায় সময় শেষ। খুঁজে খুঁজে বার করে এনেছেন এগুলোকে। আমি বলছি মানে খুঁজে 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 একদম চোর বের করে যে তাদেরকে যেরকম সে বিরোধী সেরকমই, বানানো হয়েছে। একদমই তাই। আচ্ছা, যে যেরকম সে সেরকম। বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে। আমি আরো একবার বিবিজি ব্রেকিংটা নিতে বলবো সাইডে। আমি এই তথ্যটা আরো একবার জানাই দর্শকদের। এই অনুষ্ঠান শেষ করার আগে, জবাব চায় বাংলা শেষ করার আগে, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছেছে। বিগ ব্রেকিং নিউজ আজকে, বিগ ব্রেকিং নিউজ দিয়ে শেষ করতে হবে। বিগ ব্রেকিং নিউজ হচ্ছে বিধানসভায় তৃণমূল বিধায়কের সই প্রক্সি হয়েছে। সেই সই প্রক্সি করার যে কেস, সেটার জন্য সিআইডি টিম পৌঁছেছে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তৃণমূল এমএলএ তিনি বিধানসভায় না গিয়েই কেউ অন্য কাউকে দিয়ে সাইন করাতেন বলে খবর উঠে আসছে। অর্থাৎ এখানেও সই চুরির মামলা উঠে আসছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা মাইনে পান তারা এভাবে বিধানসভায় না গিয়ে সই প্রক্সি করছেন। এটা লজ্জার বিষয় যদি হয়ে থাকে। সিআইডি টিম তদন্ত করছে এবং তার সঙ্গে সঙ্গে সিআইডি টিমের সঙ্গে হ্যান্ডরাইটিং এক্সপার্টরাও রয়েছেন। আজকের অনুষ্ঠানে তৃণমূলের কাউন্সিলরদের গদ্দারি নিয়ে আলোচনা করলাম। ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে গদ্দারি করে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহিতা করে তারা দেশের বিরুদ্ধে কাজ করে গিয়েছে, অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে। সেই ওই অতি বড় চুরি থেকে এই সই চুরি, সমস্তটাই একটা অনুষ্ঠানে। অর্থাৎ তৃণমূলের চুরির কাহিনী আর শেষ হয়েও হচ্ছে না। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।